কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াই। আমি সেন্ট জেভিয়ার্স কলেজে আমার চাকরি জীবন শুরু করেছিলাম। তারপরে কিছুদিন পড়িয়ে বিদেশে যাই, ফিরে এসে আবার সেন্ট জেভিয়ার্সে জয়েন করে মাস কয়েক পরে 1989 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াই। আমি তখন থেকেই ভাবতাম যে যে দুজন মানুষের জন্য মুখ্যত করে করবে খাচ্ছি, তাদের একজন হচ্ছেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং অন্যজন হচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ফলে তাদের নিয়ে কিছু কাজ করব এই ভাবনা আমার ছিল। এবং স্যার আশুতোষকে নিয়ে আমার একটা বই আছে, আজকে পঙ্কজের জন্য এনেছি আমি বইটা। এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে আমি একটা বড় কাজ করেছি, সিপাহী বিদ্রোহ থেকে স্বাধীনতা, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। 3 খণ্ডে প্রকাশিত হচ্ছে, 2 খণ্ড বেরিয়েছে এবং 3য় খণ্ড 1000 পাতার উপরে, 3টে বই মিলিয়ে 2000 পাতার উপরে একটা ইতিহাস, যেখানে বুঝতেই পারেন স্যার আশুতোষ গভীরভাবে বেঁচে আছে। এবং এটা অনেক সময় আমরা খেয়াল করি না, আশুতোষের কৃতিত্ব আরো অনেক বেশি, এই জন্য আমাদের দিতে হয়। আশুতোষ কিন্তু সাধারণভাবে মানুষ জানেন কলিকাতা বিশ্ববিদ্যালয় মানেই স্যার আশুতোষ, কিন্তু কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার 50 বছর পরে তিনি উপাচার্য হয়েছেন 1857 সালে। আমি প্রফুল্লচন্দ্র এভাবেই যাব, সেই তৈরি করছি। 1857 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয় জানুয়ারি মাসে। তারপরে আমাদের বোম্বাই বিশ্ববিদ্যালয় তৈরি হয় 18 জুলাই এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় তৈরি হয়, মনে রাখা সুবিধে, রাধাকৃষ্ণনের জন্মদিন 5ই সেপ্টেম্বর। এই 3টে বিশ্ববিদ্যালয় একই বছরে তৈরি হয়েছে। সে বছর সিপাহী বিদ্রোহ, যাকে আমরা এখন সিপাহী বিদ্রোহ বলি না, মহাবিদ্রোহ বলি, গ্রেট রেভিলিয়ন বলি, সিপাহী মিউটিনিয়ার এখন আমরা বলি না। তার কারণ আছে, ঐতিহাসিকরা তার কারণ দেখিয়েছে এবং আমরা তার মান্যতাও দিয়েছি। সেই বছরটা সেই কারণে খুবই ঐতিহাসিক। 1906 থেকে 1914 এই পর্বে স্যার আশুতোষ উপাচার্য ছিলেন। তখন 2 বছরের মেয়াদ থাকতে পরপর 5 বার উপাচার্য হয়েছিল। এবং কেন 14টা বলছি খানিকটা পরে আপনাদের বলবো। এবং তার অনেকদিন পরে 1921 সালে তিনি আবার উপাচার্য হলেন। বুঝতেই পারছি 14 সালে তার পক্ষে বোঝা সম্ভব নয় যে 21 সালে তিনি আবার উপাচার্য হবেন। এবং 21 থেকে 23 2 বছর মেয়াদ কাটাবার পরে এটা বলা দরকার যে একজন ইংরেজ কর্তা, তিনি তাকে বললেন যে একটু আমাদের সঙ্গে মানিয়ে চলুন, তাহলে আপনাকে আমরা আগামী দিনেও ওই চেয়ারে রাখবার কথা ভাববো। এখন বুঝতেই পারেন স্যার আশুতোষের কাছে তো চেয়ারটা খুব জরুরি ছিল না। ফলে তিনি একটা ঐতিহাসিক চিঠি সেই ইংরেজ সাহেবকে লিখে তিনি বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যান 1923 সালে। কিন্তু ভারতের সর্বশ্রেষ্ঠ উপাচার্য, আমি মেরুদণ্ড দৃঢ়তা দিয়ে বিবেচনা করছি যে ভারতের সর্বশ্রেষ্ঠ উপাচার্য, এবং আগামী দিনে এরকম উপাচার্য পেতে গেলে হয়তো আমাদের আরো কিছু কলাকথা করতে হতে পারে। আমি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস লিখতে গিয়ে নিবিড়ভাবে যখন নানা সেনেট, সিন্ডিকেট, ফ্যাকাল্টি, বোর্ড অফ স্টাডিজ তার প্রসিডিংস গুলো দেখেছি, তার প্রতি শ্রদ্ধা বহু বহু গুণ বেড়ে গেছে। তার যে সেন্স অফ ডেমোক্রেসি, অনেকের ধারণা তিনি যা বলতেন সেটাই শেষ কথা না। তার যে গণতান্ত্রিক বোধ, শিক্ষকদের মর্যাদা দেয়, সেটা কল্পনার বাইরে। একটা সরকার তিনি শিক্ষকদের যেভাবে মর্যাদা দিত। যাই হোক, সেটা অন্য আলোচনা, পরে আসবো। প্রফুল্লচন্দ্রের সঙ্গে যোগাযোগ ইস্যু আমাদের তৈরি হবে। দ্বিতীয় যে কথাটা বলবার সেটা হচ্ছে যে আজকে যেহেতু একজন মানুষের একটা জীবন কথা নিয়ে আলোচনা করবো, যেটা তিনি নিজের কলমে লিখে দিয়েছেন, কিন্তু তার একটা প্রেক্ষাপট আমাদের বলা দরকার। আমরা যারা বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের ছাত্র কেন, যে কোনো যুক্তি মনস্ক সমাজবিদ্যার ছাত্র মনে করেন যে পৃথিবীর কোনো সৃজন কাজই হঠাৎ করে কোথাও থেকে আসে না। এই যে ধরুন একটা ছোট্ট উদাহরণ অন্নদাশঙ্কর রায় লিখলেন না, যে তেলের শিশু ভাঙল বলে কুকুর করে রাগ করো, তোমরা যে সব দুর্গতা ভারত ভেঙে ভাগ করো। এটা বলতে তো আমার কত 10-15 সেকেন্ড লাগবে, কিন্তু এটা ভাবতে এবং লিখতে অন্নদাশঙ্করকে তার শ্রম এবং মেধা বিশ্বই বিনিয়োগ করতে হয়েছে।
কাজেই যে কোনো সৃজনশীল কাজের একটা পূর্বাপর সম্পর্ক থাকে। সেই সূত্র ধরে এই কলকাতার বিজ্ঞান চর্চার ইতিহাসটা খুব অল্প কথায়, তাতে আমাদের আত্মচরিত্রা বুঝতেও সুবিধা হবে, আপনাদের কাছে নিবেদন করতে চাই। তারপরে বিশ্বের আত্মচরিত্রের ভেতরের কিছু জায়গা আপনাদের কাছে উল্লেখ করব, এবং কি ভাবনা থেকে তিনি আত্মচরিত লিখেছেন সেটাও আমরা বলব। প্রথম কথা হচ্ছে যে এটা সবাই আমরা ছোটবেলা থেকে জানি এবং পড়েছি যে বিজ্ঞানের চর্চাটা কলকাতা শহরে শুরু হয়েছে, আধুনিক বিজ্ঞানের চর্চা। এটা আমরা সবাই জানি যে প্রেসিডেন্সি কলেজে দুজন মানুষ, একজন 1884 সালে যোগ দিয়েছিলেন জগদীশ চন্দ্র বসু, এবং 1889 সালে যোগ দিয়েছিলেন রবীন্দ্রচন্দ্র রায়। এই দুজন হচ্ছেন কোনো ছোট ছেলে মেয়েকে যদি বিজ্ঞানের কুইজ প্রতিযোগিতা করা হয়, যদি তাকে জিজ্ঞেস করা হয় যে আমাদের দেশে আধুনিক বিজ্ঞানের জনক কে, তাহলে একটি নাম বললে তো আমাদের চলে না, আমাদের দুটো নাম বলতে হয়। একটি হচ্ছে জগদীশ চন্দ্র বসু এবং একটি হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়। এখন খুব বেশি পেছনে আমরা যাব না, দরকার নেই। আমরা বৈদিক যুগে ফিরে যেতে চাই না, যদিও বৈদিক যুগে আমরা অনেক বড় মাপের বিজ্ঞান পেয়েছি, এবং কি করে সেই বিজ্ঞানের অধঃপতন ঘটেছে সেটা প্রফুল্লচন্দ্রই বলেছেন। আসবো আলোচনার অভ্যন্তরে যখন আমরা প্রবেশ করবো তখন। কিন্তু যাকে দিয়ে শুরু করতে চাই, আজকে আমি অন্য একটি আলোচনায় তার কথা বলেছি, তিনি হচ্ছেন প্রমথনাথ বসু। প্রমথনাথ বসু তিনি জগদীশ চন্দ্রের চেয়ে 3 বছরের বড় ছিলেন। 1855 সালে তার জন্ম। তাকে অনেকে না চিনতে পারেন, কিন্তু তার ছেলে এবং পুত্রবধূকে আপনারা চিনবেন। তার ছেলে হচ্ছেন চিত্র পরিচালক মধু বসু, যিনি মাইকেল মধুসূদন চলচ্চিত্র করেন এবং উত্তরদত্ত সেখানে অভিনয় করেন, সবাই জানেন। আর তার পুত্রবধূ হচ্ছেন বিশিষ্ট নৃত্যশিল্পী সাধনা বসু। ফলে কারণ বিজ্ঞানের জগতের মানুষগুলোর নাম তো সাধারণ সমাজে সকলের যে পরিচয় থাকে এমনটা নয়। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তেন প্রমথনাথ, এবং সেখান থেকে যেই বৃত্তি পাওয়া খুবই কঠিন, যেটা প্রফুল্লচন্দ্র পেয়েছিলেন বিল প্রাইস বৃত্তি, সেই বৃত্তি নিয়ে প্রমথনাথ লন্ডন বিশ্ববিদ্যালয়ে যান। 4 বছর সেখানে পড়াশুনো করেন, করে দেশে ফিরে আসেন। 1880 সালে তিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় যোগদান করেন। এখানে একটা কথা আপনাদের বলি, আলোচনায় বেশি দূর যাব না, কারণ অনেক সময়টা দিতে হবে আমাদের। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালের কাছাকাছি সময়ে এলেও তারা কলকাতা শহরে এসেছে খানিকটা পরে, আমি খুব সংখ্যালঘু যাচ্ছি না এক্ষুনি। কিন্তু ব্রিটিশ ভারতের প্রথম রাজধানী কলকাতা, এবং 1911 সাল পর্যন্ত আপনারা জানেন কলকাতা ভারতের রাজধানী ছিল। ফলে এটা খুব স্বাভাবিক যে কেন কলকাতায় বিজ্ঞানের চর্চাটা ভারতের অন্য জায়গা থেকে এগিয়ে আছে। কারণ রাজধানী শহর আপনারা জানেন সবকিছুই তার একটা আলাদা নজরদারি থাকে, আলাদা পরিকাঠামো করবার একটা কারণ থাকে। এর বাইরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা পরপর 6খানা প্রতিষ্ঠান তৈরি করেছে। সার্ভে অফ ইন্ডিয়া 1867 সালে, আপনারা ভাবুন 1767 সালে, মানে 57 সালে রবার্ট ক্লাইভের কাহিনী, 10 বছরের মধ্যে সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়ার কাজ কি? জমি জিরের মাপজোক করা। অর্থাৎ যদি একটা দেশের সম্পদ লুণ্ঠন করতে হয়, তাহলে তার তো ভৌগোলিক জায়গাগুলো বুঝতে হবে। একজন সিধেল চোর যদি কোনো বাড়িতে চুরি করে, আগে গোপনে দেখে আসে কোন দিক দিয়ে ঢুকলে সুবিধা হবে, কোন দিক দিয়ে তাড়াতাড়ি বেরোনো যাবে। ফলে তারা সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করে। পরে এই প্রতিষ্ঠানগুলো আমাদের অনেক উপকার সাধন করেছে, সবটাই অন্ধকার নয়, কিন্তু সেটা পরের ইতিহাস। কিন্তু গোড়াতে এই ভাবনা থেকে ওরা সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করলো। তারপর 1851 সালে তারা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করবে। 1916 সালে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করবে। তারপর বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করবে। এবং যেই বিষয়টাতে অত বেশি নজর না দিলেও চলে, কারণ চুরি করবার জন্য অত জরুরি দরকার পড়ে না, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াটা 1945 সালে, স্বাধীনতার 2 বছর আগে তৈরি করল। কাজে এইগুলো কেন তৈরি করলো বুঝতে পারছেন? জিওলজি, জুলজি, বোটানি এবং সার্ভে
তার কারণ হচ্ছে ভারতের মাটির উপরের সম্পদ, মাটির তলার সম্পদ এবং ভারতের চেহারাটা কেমন, এই সবটা বুঝে নিতে হবে এবং আমাদের চর্যবৃত্তিকে বজায় রাখতে হবে। সেই জন্য এই প্রতিষ্ঠানগুলো আমরা গোড়ায় তৈরি করেছিলাম, এটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু তার আগে আমাদের আরেকটা প্রতিষ্ঠানের কথা অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে 1784 সালে এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স তৈরি করলেন এবং তিনি নিজে ভাষাতত্ত্ব নিচ্ছিলেন, অল্প বয়সে মারা যান। এবং শুধু ভারতের চর্চা নয়, সারা এশিয়া মহাদেশের চর্চার জন্যই তিনি এশিয়াটিক সোসাইটি তৈরি করেন। সেখানে যে হাতে কলমে কোনো একটা বিজ্ঞান হতো গোড়ার দিকে তা নয়, কারণ তার জন্য পরিকাঠামোর প্রয়োজন। কিন্তু পরে কিছু কিছু কাজ করেছে, সেটা আলোচনা আমরা যাচ্ছি না। 1814 সালে ইন্ডিয়ান মিউজিয়াম তৈরি হয় এবং 1914 সালে যখন ইন্ডিয়ান মিউজিয়ামের 100 বছর, তখন স্যার আশুতোষ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদের শেষ সময়, তিনি তখন বললেন, আরো কেউ কেউ তাকে পরামর্শ দিয়েছিলেন, দুজন সাহেব অধ্যাপক ছিলেন, যে বিদেশের মতো আমাদের বিজ্ঞান কংগ্রেস করতে হয়। তাই 1914 সালে প্রথম কলকাতায় বিজ্ঞান কংগ্রেস হল এবং স্যার আশুতোষ প্রথম সভাপতি ছিলেন। 30-35 জন ছিল সেখানে, অল্প কিছু গবেষণাপত্র করা হয়েছে। তারা বললো দুটো জিনিস একসঙ্গে পালিত হবে, ইন্ডিয়ান মিউজিয়ামের 100 বছর এবং ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের শুরু, এই হচ্ছে চেহারা। কিন্তু 1784 থেকে 1876 যদি আসেন, তাহলে প্রায় 100 বছর পরে আমাদের একজন ডাক্তার মহেন্দ্রনাথ সরকার, সবাই জানেন, তিনি 210 নম্বর বউবাজার স্ট্রিটে তৈরি করলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স। এটা তৈরি করা নিয়ে আমি 1-2 মিনিট সময় কাটাবো, কারণ এই আত্মচরিতে দেখবেন একেবারে গোড়াতে প্রথম পাতাতেই সম্ভবত আছে। কারণ খুলনাতে যেখানে যশোর পরে খুলনা হয়, যেখানে জন্মের জায়গা, সেখানে তিনি দুজন বিখ্যাত প্রতিবেশীর কথা বলেছেন। একজন হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষের, আরেকজনের নাম বলেছেন শিশির কুমার ঘোষ। এই শিশির কুমার ঘোষ হচ্ছেন যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন, জাতীয় কংগ্রেসের নেতা ছিলেন এবং কি বলবো, মানে স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এখন যখন মহেন্দ্রলাল সরকার ঠিক করলেন যে তিনি একটা বিজ্ঞান প্রতিষ্ঠান তৈরি করবেন, সেখানে কারা কাজ করবে? নেটিভরা কাজ করবে, কথাটা মাথায় রাখতে হবে। হরিচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়টে বিজ্ঞাপন দিচ্ছেন, এটা কিন্তু একটা বিপ্লবী চরিত্র, বিজ্ঞাপনটা একটা বিপ্লবী বিজ্ঞাপন। সেই সময় দাঁড়িয়ে যেখানে সাদাচন্দ্র বুদ্ধিজীবীরা মানে তাদের মতো করে কলকাতা ঘুরে বেড়াচ্ছে, কালীচন্দ্রের কোনো গবেষক সে অর্থে নেই, কারণ রাধানাথ সিকদারেরও জন্ম 1813 সালে। এবং সেরকম একটা অবস্থায় তিনি বললেন যে এইখানে নেটিভরা কাজ করবে, মানে এই দেশে কালীচন্দ্রের ছেলেরা কাজ করবে, তার জন্য আবেদন করলেন, পয়সা চাইলেন। তিনি যেটা বলেছিলেন টু বি কংক্রিট, যে আমি এমন একটা বিজ্ঞান প্রতিষ্ঠান করতে চাই যেটা হবে ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স এবং রয়্যাল ইনস্টিটিউশন, এই হচ্ছে দুটো বিখ্যাত বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান। তাকে মেলালে পরে, মানে ব্লেন্ড করলে পরে, ব্লেন্ডিং যাকে আমরা আজকাল বলি, সেটা যদি আমরা করি, তাহলে যেই ধরনের গবেষণা প্রতিষ্ঠান তৈরি হওয়া সম্ভব, আমি সেটাই তৈরি করব। এবার মনে পড়ছে আমাদের সেনেট হাউসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এরকম বিকেলবেলা আপনারা যেরকম বসে আছেন, এরকমই সভা হচ্ছে, রিচার্ড টেম্পল আছেন সভাপতি, এবং পাশে রিচার্ড টেম্পলের পাশে ছিলেন রাজেন্দ্রলাল মিত্র, যিনি প্রথম ভারতীয় এশিয়াটিক সোসাইটির সভাপতি 1885 সালে, যে বছর জাতীয় কংগ্রেস তৈরি হয়। তার আগে অনেককাল কোনো ভারতীয় এশিয়াটিক সোসাইটির সদস্যই হতে পারতো না, সভাপতি হওয়ার কথা, কিন্তু রাজেন্দ্রলাল মিত্র সভাপতি হয়েছিলেন, তিনিও সেই সভা ছিলেন। এখন দেখা যাচ্ছে সেই সভার পেছনের দিকে শিশির কুমার ঘোষ, তিনি তার অনেক সাংবাদিকদের নিয়ে এসেছেন এবং তিনি সবাই চেঁচিয়ে বলছেন যে এই ধরনের বিজ্ঞান প্রতিষ্ঠান তৈরি করবার সময় এখনো আসেনি। It is not the proper time to institute this kind of foundation.
তাহলে কি করতে হবে, একটু মিস্ত্রি তৈরি করতে হবে, লোহার মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, মানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআই বলতে আমরা যা বুঝি, সেরকমই তার একটা পৌরাণিক সংস্করণ করতে হবে, সেরকম করতে হবে বলে লোকজন নিয়ে এসেছে। তখন তিনি খুব আশাহত হয়ে পড়ে, মহেন্দ্রনাথ খুব আশাহত হয়ে পড়ে, কারণ এটা তার স্বপ্ন নয়, তিনি চান মৌলিক বিজ্ঞানের চর্চা তিনি চাইছেন। তখন সেখানে একটা ঐতিহাসিক ভূমিকা রাজেন্দ্রলাল মিত্র পালন করেছিল। তিনি বলেছিলেন উঠে দাঁড়িয়ে, তিনি সর্বভাষী মানুষ ছিলেন, বেশি কথা বলতেন না। তিনি বলেছিলেন যে আমি রাজেন্দ্রলাল মিত্রকে নিয়ে আমার একটা বই নিয়েছি, জীবন সেটাই সোসাইটি প্রকাশ করেছে, এবং সেই জন্যই আমি তাকে একটু পড়াশোনা করার সুযোগ পেয়েছিলাম। তিনি বলেছেন যে পৃথিবীতে এমন একদল মানুষ থাকে যাদের কোনো প্রধান কাজেই প্রকৃত সময় উপস্থিত হয়নি। এটা বলার পরে বাকি যারা ছিলেন অসংগঠিত শ্রোতা, আপনারা বোঝেন সংগঠিত শ্রোতা, অসংগঠিত শ্রোতা, অসংগঠিত শ্রোতা সংখ্যায় অনেক বেশি ছিল, তারা সবাই এই কথা শুনে পরম উৎসাহে তুমুল হর্ষধ্বনি এবং করতালি দিতে থাকে, এবং সেখান থেকেই সিদ্ধ করা যে 1876 সালে সেটা তৈরি হয়। এই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স তৈরি হয়েছে, গোড়ায় সেখানে জনপ্রিয় বিজ্ঞানের বক্তৃতা হতো, এবং শুনলে অবাক হবেন না, পয়সা দিয়ে টিকিট কেটে বক্তৃতা শুনতে যেত। এখনো বিজ্ঞানের বক্তৃতা কোথাও দিতে গেলে আমার কথা ছেড়ে দিন, আমি সংগঠন করি, সংগঠনের কথা বলতে চাই, তাতে তো হয়তো বক্তৃতা দিতে গেলে 2-4 পয়সা নিশ্চয়ই পাওয়া যায়, সেটা পাওয়া যায়। কিন্তু এখনো মানে বিজ্ঞানের বক্তৃতা দেবে যারা সেখানে সাংবাদিক দেবে, এইটা প্রচন্ড ঘটেনি এবং কতকাল আগে। তখন কিন্তু কলকাতায় কিন্তু আপনাকে টিকিট কেটে ওখানে বক্তৃতা শুনতে যেতে হতো, এবং সেইখানে আচার্য প্রফুল্লচন্দ্র বক্তৃতা দিতে যেতেন, জগদীশচন্দ্র বক্তৃতা দিতে যেতেন, সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক ফাদার লাফো, তার নাম শুনেছেন, যার প্রভাবে জগদীশচন্দ্র বিজ্ঞানের জগতে গিয়েছিলেন, তিনি বক্তৃতা দিতে যেতেন, এবং আরো অনেকে যেতেন, আমি তাদের নাম বলছি। ফলে কালটিভেশন অফ সায়েন্স তার মতো করে 210 নম্বর বঙ্গদেশ থেকে তার মতো করে কাজ করছে, কিন্তু বিজ্ঞানের যে একটা গোড়া থেকে বড় গবেষণা হচ্ছে তা কিন্তু হচ্ছে না। 1858 সালে জগদীশচন্দ্রের জন্ম হলো, তিনি সেন্ট জেভিয়ার্স থেকে লন্ডনে গেলেন, ডাক্তারি করবেন ভাবলেন, পড়া হলো না, তাতে আমাদের উপকারী হলো, ক্ষতি কিছু হবে না। এবং তারপরে তিনি লন্ডন থেকে ডিগ্রি নিয়ে ফিরে এলেন, আপনাদের বলেছি তিনি 84 সালে প্রেসিডেন্সিতে যোগ দিলেন। এবং প্রফুল্লচন্দ্র খুব এক দু কথা বলা দরকার, ছাত্র জীবনে তার যে পরীক্ষার ফলাফল খুব ভালো হতো তা নয়, মানে তিনি যে প্রবেশিকা পরীক্ষায় সেটা কোনোরকমে তিনি প্রথম বিভাগ পেয়েছেন, মার্কশিটগুলো দেখার সুযোগ হয়েছে আর্কাইভ থেকে বিশ্ববিদ্যালয়ে, এবং তারপরে যেটা তিনি ফার্স্ট আর্টস পরীক্ষা দিয়েছেন, এফএ পরীক্ষা, তখন তো ওপরে নাম ছিল, উচ্চ মাধ্যমিক ছিল না, সেটাতে তিনি দ্বিতীয় বিভাগে পাশ করেছিলেন। এবং কিন্তু তিনি পড়াশুনো প্রচুর করতেন, এটা মনে রাখবেন। যেই দেশে আমরা জন্মেছি রবীন্দ্রনাথ আছে, বুঝতেই পারি, পৃথিবীতে এরকম দেশ আছে কিনা জানি না, যে সত্যি বলতে কোনো প্রাতিষ্ঠানিক পড়াশুনো যা ছিল না, সেই দেশে কোনো প্রতিষ্ঠান তাকে বাদ দিয়ে চলে না, এরকম দেশ পৃথিবীতে আছে কিনা আমি জানি না, শুধু আমরাই আছি। তো যাই হোক, সেইখান থেকে এমনকি আমি আপনাদের একটা কথা বলি, শুনলে তো অনেক অভিভাবক পছন্দ করেন না, এমন অভিভাবক আছে। প্রফুল্লচন্দ্র বলতেন যে যারা সব বিষয়ে প্রথম হয় তারা আসলে কোনো বিষয়ই ভালো নয়, কারণ তিনি বলতেন যে মানুষের এরকম হয় না যে একজন মানুষ সব বিষয়ে সমান পছন্দ করে। এই যে পৃথিবীর বৈচিত্র্য যেটা, এই যে এত সুন্দর বৈচিত্র্য, এক একজনের এক একটা বিষয় বেশি ভালো লাগে। অন্য বিষয়কে আমরা অসম্মান করি না, আমরা শ্রদ্ধা করি। আমার মনে পড়ে আপনাদের বই, ফুটবলার প্রীতি ব্যানার্জির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, সেটা বিদেশে হয়েছিল বিয়ের কারণে। প্রতি বছর নেমন্তন্ন করে ষষ্ঠী পুজোর দিন খাওয়াতেন, যতক্ষণ দেখেছিল। তাকে আমি একদিন বলেছিলাম যে মানে আমার যারা বিশ্ববিদ্যালয়ের বন্ধু তাদের কাছে খুব টিকে টিকে শুনতাম, আমি কিন্তু খেলার কথা কোনোদিন পড়ি না করার কারণে, এখন একটু পড়িতাম, আমার ছেলে আমায় তাড়িয়ে নিয়ে যাবে, ছেলেটা এত পছন্দ করে। তো তাও আমার মনের ভেতর থেকে তাদের প্রতি আমি অশ্রদ্ধা করি, গভীর শ্রদ্ধা করি,
তো সেটা আমি ওনাকে যখন প্রথম দিন বললাম, তিনি এত খুশি হলেন, বলে তুমি যে সত্যি কথাটা বললে সামর, আমি তোমাকে খুব পছন্দ করলাম। আমাকে অনেকে সামনে পেয়ে এমন জীবনী বলতে শুরু করে, আমি ভাবলাম আমার তো বহু জন্ম হয়নি, ব্যানার্জি ভোকাল প্রযুক্ত জানো, কাজেই এমন জীবনী বলতে শুরু করে আমি তো বুঝতেই পারি না কার কথা বলছে। এখন এইটা তো আপনারা নিজেদের জীবন দিয়ে দেখুন না, প্রত্যেকেরই একটা বেশি ভালো লাগার বিষয় থাকে, কাজে এইটা প্রশ্নের জন্য বলতেন। এবার আমি একটা অন্য কথা বলি, তার যখন 150 বছর পালিত হচ্ছে 2011 সালে, তখন কলকাতার একটা বহু প্রচারিত বাংলা সংবাদপত্র, সর্বাধিক প্রচারিত বলা যায়, তাতে আমাদের এক বন্ধু, তিনি দীর্ঘকাল বিজ্ঞান সাংবাদিকতা করছেন, লিখছেন, নাম বন্ধু সরাচ্ছেন, তিনি হঠাৎ একটা বড় লেখা লিখলেন, তার শিরোনাম দিয়েছিলেন ভুলক্রমে বিজ্ঞান। তারপরে আমার খুব খারাপ লাগে এবং আমি এরপরে একটা লেখা লিখি, এবং এই যে আপনারা এই দোকানে যে আত্মজীবনী দেখছেন, দেশ পাবলিশিং বের করেছে, এটা আমি সম্পাদনা করি, এবং তার আগে সৈকত প্রকাশন বের করেছিল, সেটাতেও আমার একটা ছোট ভূমিকা আছে। এবং প্রফুল্লচন্দ্র থেকে আমি একটা বড় কাজ করেছি, যেটা মুজাফফর আহমেদ স্মৃতি পুরস্কার পেয়েছিলাম, ঐতিহ্য উত্তরাধিকার ও বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র, এখানে প্রচুর চিঠিপত্র আছে, যেটা আমি একেবারে বলে শুরু করেছিলাম যে স্বল্পসামা যাদের জন্য হয়, স্যার আশুতোষ এবং প্রফুল্লচন্দ্র, আমি তাদের নিয়ে অনেকদিন একটু ভাববো, লিখবো, এটা আমার মনের ভেতরে একটা আকাঙ্ক্ষা ছিল, এবং সেই কাজটুকুই আমি করেছি। কারণ আমার ভালো লাগার একটা বিষয়, আমাকে যখন কংগ্রেস শ্রমিকরা বললেন যে স্যার আপনি কি বই করে বলবেন, তো আমি জিজ্ঞেস করলাম আগের দুজন কি বই নিয়ে বলেছে, তাদের কথা শুনলাম। তো আমি তো বুঝলাম যে যারা বলেছে এবং যে বই নিয়ে বলেছে তাদের সঙ্গে তোমার ধারণা আছে, দুজন হচ্ছে না। তাহলে আমি বললাম যে প্রফুল্লচন্দ্রের আত্মচরিত্রা নিয়ে আমি তাকে তোমাদের কাছে দুটো কথা বলতে চাই। এই বইয়েতে আমার একটা দীর্ঘ ভূমিকা আছে, বোধহয় 16 থেকে 19 পৃষ্ঠা, আত্মচরিত্রের শুরুতে দেখবে, সেখানে আমি ওই লেখাটা প্রতিবাদ করি, এবং প্রতিবাদ করতে গেলে তো কিছু যুক্তি চাই আমার, না হলে তো যুক্তি পাওয়া যায় না। সেই জন্য আত্মচরিত্রের প্রথম লাইনটাই আমি আপনাদের পড়ে শোনাই, আপনারা শুনুন। 1861 সালে 2রা অগস্ট আমি জন্মগ্রহণ করি। পরের লাইনটা শুনি, এই বৎসরটি রসায়ন শাস্ত্রের ইতিহাসে স্মরণীয়, কেননা ওই বৎসরই ক্রুক্স হেলিয়াম আবিষ্কার করে। আচ্ছা, এবার আপনারা আমাকে বলুন তো আপনাদের বুদ্ধি থেকে, একজন মানুষ তার জন্মদিনের সঙ্গে একটা সাযুজ্য রক্ষা করতে চাইছেন একটা দিনের, তিনি তো আরো 5টা ঘটনা তো 1861 সালে 2রা অগস্ট ঘটেছে, ঘটেনি? খুঁজলে তো পৃথিবীতে অনেক ঘটনা পাবে, কিন্তু তিনি বেছে বেছে উইলিয়াম ক্রুক্স যেদিন হেলিয়াম নামের মৌলিক পদার্থটা আবিষ্কার করলেন, সেই দিনটিকে বললেন তার জন্মদিনের সঙ্গে যোগ করলেন। আচ্ছা, মনে হয় কখনো তিনি ভুলক্রমে বিজ্ঞানী? মনে রাখবেন, এই যে বইটা আত্মচরিত, এটা কিন্তু আসলে অনুবাদ গ্রন্থ, এটা তিনি নিজে লেখেন। তিনি নিজে কি লিখেছেন? তিনি নিজে লিখেছেন লাইফ এন্ড এক্সপেরিয়েন্সেস অফ এ বেঙ্গলি কেমিস্ট। এটা ছিল আমার দ্বিতীয় প্রশ্ন আমার এই বন্ধুর কাছে, যে মানুষটি তার আত্মজীবনীর শিরোনাম দিচ্ছেন লাইফ এন্ড এক্সপেরিয়েন্সেস অফ এ বেঙ্গলি কেমিস্ট, তিনি ভুলক্রমে বিজ্ঞানী? এখন এইসব কাগজগুলোর নানা রকমের ভাবনা থাকে, বুঝতেই পারি, সেই আলোচনা আমরা এখন যেতে চাই না, যাতে অন্য ভাবনা ভিতরে গড়ে তোলা যায়। প্রফুল্লচন্দ্র তো খুব একটা, যারা এখন আমাদের রাজ্য এবং দেশ শাসন করছেন তাদের মুখে খুব তার নাম শুনতে পাবেন না, কিন্তু পেয়েছেন না যে আগস্ট মাসে তার জন্মদিন হয়েছে, কোথাও শুনেছেন যে প্রফুল্লচন্দ্র তিনি কথা হচ্ছে একবার অন্তত বলেছেন, ওসব পাবেন, কারণ তারা জানেন যে তাকে বললে কোথাও অসুবিধা জায়গা নিশ্চয় আছে। তো কবে লিখেছেন এই বই? 2 খণ্ডে লিখেছেন, মনে রাখবেন। লাইফ এন্ড এক্সপিরিয়েন্সেস অফ এ বেঙ্গলি কেমিস্ট প্রথম 1932 সালে বেরো, যখন প্রফুল্লচন্দ্রের 71 বছর বয়স, নাবালক মানে। ইচ্ছে করে এই শব্দটা বলছি, কেন বলছি এবং 32 সালে এই বোঝা চক্রবর্তী থেকে যে তার
তার তিনি সভাপতিও ছিলেন এই প্রকাশনা সংস্থায়। তার ছাত্ররা কলেজ থেকে বইয়ের দোকান করেছিল। আমার যে বইটি আমি বললাম মুজাফফর পুরস্কার পেয়েছি, তাতে আমি একটা আলাদা অধ্যায় লিখেছি চক্রবর্তী চাচাজি ও আচার্য চক্রবর্তীর জন্য। তো তারপরে 1996 সালে এশিয়াটিক সোসাইটি এই দুটো বের করে, লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স এশিয়াটিক সোসাইটি তারা বের করেছে। এখনো পাওয়া যায় প্রথম খণ্ড 600 টাকা, দ্বিতীয় খণ্ড 600 টাকা, 1200 টাকা। এশিয়াটিক সোসাইটির সদস্য হলে 50% কমিশনে পাওয়া যায়, 600 টাকায় দ্বিখণ্ড পাওয়া যায়, আর না হলে আপনারা যেরকম কমিশন সাধারণত দেয় সেটা পাওয়া যায়। এই বই লিখবার পরে তার ছাত্ররা তাকে বলেন, আজ বক্তব্য করে, যে আপনি এই বই লিখেছেন, দেশের প্রথম কথা সাক্ষর লোক কজন আছে, শতকরা 5 থেকে 7 সাক্ষর লোক নেই। আর ইংরেজি বই বিদেশে সাহেবরা কিছু পড়বে, দেশে কয়েকজন পড়বে, আপনি বাংলার বই লিখুন। তিনি বললেন, আমি এই বয়সে আর বাংলার বইয়ে হাত দিতে পারবো না, তোরা যদি পারিস তোরা কর। তখন তার ছাত্ররা মিলে এই কাজটা করেন, এবং এই যে আত্মচরিত বইটা দেখছেন, এটা হচ্ছে তার প্রথম খণ্ডের অনুবাদ। দ্বিতীয় খণ্ডটা কিন্তু এখনো অনুবাদ হয়নি, আজও অনুবাদ হয়। দ্বিতীয় খণ্ডটা জীবনীর মতো এরকম এত সুসজ্জিত নয়, সেখানে বিজ্ঞানের কথা একটু বেশি আছে। অর্থাৎ এক কথায় যদি আমরা সরে যেতে চাই তাহলে বলবো দ্যাট ভলিউম ইজ মোর টেকনিক্যাল, এই ভলিউমটা যত সেন্সেশন, এইটার ফলে পাঠকের কাছেও এর আগ্রহ বেশি হবে। দ্বিতীয় ভলিউম অনুবাদ হলে আমাদের সারস্বত স্পৃহা কাজ করতে পারে, কিন্তু সাধারণ মানুষের কাছে অতটা আকর্ষণীয় নাও হতে পারে। এখন এই যে আমি আপনাদের কাছে এই কথাটা বললাম, আমি এখনো মনে করি কেউ রাগ করবেন না যদি অন্যরকম পাবে। ছেলে মেয়েদের মানুষ করবার ক্ষেত্রে অবদান থাকে মায়েদের, বাবাদের অবদান খুব কম। 2-4 জন ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু সাধারণভাবে না হয়। কিন্তু আমরা বিভিন্নভাবে পড়ে দেখেছি জগদীশচন্দ্র বাবা ভগবানচন্দ্র বসু এবং প্রফুল্লচন্দ্রের বাবা হরিশচন্দ্র রায় চৌধুরী একটু ভিন্ন সূচি করা মানুষ ছিল। তাদের জীবন আজকে আমি আলোচনা করবো, মোটামুটি আমার আলোচনা বিষয় নয়। বাবাকে প্রফুল্লচন্দ্র যে চোখে দেখেছেন আত্মচরিত্র বলতে চলছেন সেটা নিশ্চয়ই বলবো, কিন্তু তার বাইরে আর বিস্তার ঘটাবো না। প্রফুল্লচন্দ্র এবং জগদীশচন্দ্র দুজনেরই যখন 10 বছর বয়স, তখন দুজন কলকাতায় পড়াশুনো করতে আসে। 10 বছর বয়সে দুজনই আসে। তারপর জগদীশচন্দ্র এক জায়গায় পড়েছেন, সেটা হলো প্রফুল্লচন্দ্র এক জায়গায় পড়েছেন। হবার পরে প্রফুল্লচন্দ্র কোথায় ভর্তি হলেন? মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যেটা আপনারা জানেন পরে বিদ্যাসাগরের নামে বিদ্যাসাগর কলেজ হয়েছে, অনেক কলেজ হয়েছে বিদ্যাসাগরের নামে। তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে একমাত্র প্রেসিডেন্সি কলেজে রসায়নের সাম্মানিক পাঠ্যক্রম ছিল, আর কোনো কলেজে ছিল না। একেবারে শুরুর দিকে কথা বলছি। ফলে যেই ছেলেরা রসায়নের সাম্মানিক পড়তো মেট্রোপলিটন ইনস্টিটিউশনে, তারা বাকি সব ক্লাস এসে করে তারা পায়ে হেঁটে, আপনারা জানেন বিদ্যাসাগর কলেজ থেকে প্রেসিডেন্সি কলেজ একেবারে কাছে, পায়ে হেঁটে প্রেসিডেন্সি কলেজে চলে আসতেন, এসে রসায়নের ক্লাস করতেন। এবং সেইখানে রসায়নের একজন আশ্চর্য অধ্যাপক ছিলেন, তার নাম আলেকজান্ডার পেডলার। আলেকজান্ডার পেডলার রয়্যাল সোসাইটির ফেলো ছিলেন। আলেকজান্ডার পেডলার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিল। আলেকজান্ডার পেডলার একজন প্রথম শ্রেণীর রসায়ন গবেষক ছিলেন। আলেকজান্ডার পেডলার এশিয়াটিক সোসাইটির সভাপতি হয়েছিল। আলেকজান্ডার পেডলার আমাদের বাংলায় যাকে ডিপিআই বলি আমরা, শিক্ষা বিভাগের প্রধান, সেই পদেও তিনি ছিলেন। এই আলেকজান্ডার পেডলার, যেহেতু আমি আপনাদের বলছি খুব উঁচুমানের শিক্ষক, প্রকৃত শিক্ষক শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের মার্কশিট দেখে কিন্তু ভালো ছেলে মেয়ে ঠিক করে। তারা যাদের পড়ায় তাদের চোখের দিকে তাকায়, তাদের প্রতিক্রিয়া দেখে প্রতিদিন, এবং তার থেকে বুঝতে পারে যে এই ছেলে মেয়েটা এই বিষয়ে কতদূর এগোতে পারে। আলেকজান্ডার পেডলার বুঝেছিলেন যে ছেলেটি প্রেসিডেন্সির ছাত্র নয় বটে,
কিন্তু এই ছেলেটি রসায়ন যদি পড়ে অনেক দূর যায়। এবার প্রফুল্লচন্দ্রের তো জমিদার বাড়ি হলে কি হবে, তখন তো অবস্থা ভালো নয়। এইখানেও একটা কথা আপনাদের বলতেই হবে যে প্রফুল্লচন্দ্র আত্মজীবনীতেই আছে, গোড়ার দিকে আপনারা দেখবেন যে তিনি একবার অনুসন্ধান করছেন যে আমাদের এত বড় জমিদারি ছিল, তাহলে এরকম হলো কি করে, জমিদারিটাই হলো কি করে, আর জমিদারিটাই বা গেল কি করে। প্রফুল্লচন্দ্রের গ্রামীণীতে আমার বাড়িটা দেখা শুরু হয়েছে, আমি বাংলাদেশে গেছি এবং খুবই জরাজীর্ণ অবস্থায় আছে। একটা ছোট লাইব্রেরি, একটা মেয়েদের ছোট স্কুল, যেটা প্রফুল্লচন্দ্রের বাবা তার মায়ের নামে ভুবনমোহিনী দেবী তার নামে করেছে। খুবই যত্ন নেই বাড়িটা এইভাবে কাছে। তো এবং হাসিনা একবার বলেছিলেন আমি যত্ন নেব এই বাড়িটা, কিন্তু যাই হোক এখন তো হাসিনা বুঝতে পেরেছি। তো প্রফুল্লচন্দ্র রায়চৌধুরীর বাবার নাম প্রফুল্লচন্দ্র রায় চৌধুরী। প্রফুল্লচন্দ্র রায়ের বাবার নাম হরিশ্চন্দ্র রায়চৌধুরী। হরিশ্চন্দ্র রায়চৌধুরীর বাবার নাম আনন্দলাল রায়চৌধুরী। আনন্দলাল রায়চৌধুরীর বাবার নাম মানিকলাল রায়চৌধুরী। চার পুরুষের আমরা থাকি। এবার প্রফুল্লচন্দ্র তো জানেন, যখন 70-71 বছর বয়সে নিজের জীবন কথা লিখছেন, তিনি জানেন আগামী পাঠক তার কি পরিচয় চায়। একজন যখন বই লিখতে কলম ধরেন, তার ভেতরে তো কাজ করে। তিনি জানেন যে ছেলেমেয়েরা আগামী দিনে আমার বাবার নাম, আমার মায়ের নাম, কোন স্কুল কলেজে পড়েছি, কত নম্বর পেয়েছি, কত মাইনে পেতাম, এইটা জানতে চাইছে না। তারা জানতে চাইবে, আমি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলি, তারা জানতে চাইবে আমার শ্রেণী অবস্থান, ক্লাস পজিশন। তাহলে শ্রেণী অবস্থানের কথা যদি বলতে হয়, তাহলে তখন কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আমাদের দহরম মহরম এবং বৈদিকা খানিকটা বিবরণ করতে হয়, এবং বলতে বলতে নিজের পরিবার দিকেও এগোতে হয়। দেখুন, আপনাদের বাড়িতে অনেকের বাবা মা দাদু এমন কিছু করে গিয়েছেন হয়তো আপনাদের পছন্দ হয়, কি করবেন? খুব প্রিয়জনকে একটু বলবেন ইংরেজিতে, যদি কেউ বলে লিখে ফেল, লিখবেন? একটু নিজেরা ভাবুন যে বাবা দাদু ঠাকুরদা তাদের খারাপ কাজের কথা লিখবেন কিনা। অবাক হয়ে যেতে হয়, প্রফুল্লচন্দ্র সেটা লিখেছে। আমি আপনাদের কাছে ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দহরম মহরম নিয়ে কিরকম ব্যঙ্গ বিদ্রোহের স্বরে আত্মজীবনীতে লিখছেন প্রফুল্লচন্দ্র, একটা দুটো লাইন করে শোনান। উৎকোচ গ্রহণ বাংলার নবাব আমল থেকে ইস্ট ইন্ডিয়ার শাসন পর্যন্ত নিয়মে দাঁড়িয়ে ছিল। এটা কেউ কিছু মনে করতেন না, যেমন এখন মনে করছি নবকৃষ্ণ দেব ক্লাইভের মুন্সি ছিল। শোভাবাজারের রাজা নবকৃষ্ণ মাস মাইনে 7 টাকা, কম নয়, 7 টাকা মাস মাইনে অনেক। মায়ের শ্রাদ্ধে 9 লক্ষ টাকা ব্যয় করে, আত্মজীবনী থেকে বলছে। 1932 সালে তা 50 লক্ষ, মানে যখন তিনি বইটা লিখছেন। এখন ভাবুন কত কোটি টাকা মায়ের শ্রাদ্ধে। প্রফুল্লচন্দ্র প্রশ্ন করছেন শোভাবাজারের রাজবাড়ি থেকে তাকে, যে তুমি 7 টাকা মাইনে পাও, তুমি মুন্সি, ক্লাইভের মুন্সি, তুমি কি করে মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে 9 লক্ষ টাকা খরচ করো? তিনি বলছেন তখন যারা সেরেস্তাদার ছিল, যারা দেওয়ান ছিল, তারা প্রচুর পরিমাণে উৎকোচ দিত। ওই চিরস্থায়ী বন্দোবস্ত এইসব আসছে, আমি সে আলোচনা যাচ্ছি না, আত্মজীবনী করলে পেয়ে যাবেন, দেখবেন। আমি তাদের তো অনেকটা সময় লেগে যাবে বুঝতে পারছি। তো এবার প্রফুল্লচন্দ্র বলছেন যে আমি এবার অনুসন্ধান করছি আমার জমিদারি, আমাদের বাড়ি। তিনি বলছেন যে তার মানে হলো এই যে আমার পিতামহ আনন্দলাল এবং আমার প্রপিতামহ মানিকলাল, তারা বাংলাদেশের গরিব কৃষকদের কাছ থেকে অসৎ উপায়ে অর্থ সংগ্রহ করত। একজন মানুষ তার শ্রেণী অবস্থান বলছেন, তার পরিবারের অবস্থান বলছে।
আচ্ছা, আপনারা দেখেছেন আমি সচেতন ভাবে 3টে নামে রায়চৌধুরী যোগ করেছি, একটা নামে রায় বলছি। প্রফুল্লচন্দ্র বলছেন যে চৌধুরী তো আমার জমিদারের পদবী, জমিদারি যদি না থাকে তাহলে ভারবাহী জন্তুর মতো আমি পদবী গ্রহণ করবো কেন? তার জন্য যদি আমরা বংশগতিটা লিখি তাহলে আমরা লিখবো আনন্দলাল রায়চৌধুরী, মানিকলাল রায়চৌধুরী, হরিশ্চন্দ্র রায়চৌধুরী, কিন্তু পরে লিখবো প্রফুল্লচন্দ্র রায়। তিনি তো তাই চৌধুরী। তারপরে দেখবেন একটা জায়গা আছে, মাকে তিনি বলতেন তার মা কুসংস্কার মুক্ত ছিল। একসময় গণৎকার ডেকে এনে তার বাবাও একটা জায়গা সিঁড়ির তলা খনন করে দেখছিল সম্পদ পাওয়া যাবে কিনা, কারণ গণৎকার বলেছিল ওখানে পাওয়া যেতে পারে। মা তাকে এমন দেননি। আর প্রফুল্লচন্দ্র বলেছেন আমারও ছোট বয়স থেকে আমার কুসংস্কার মুক্ত ছিল, আমিও এটাকে খুব একটা কিছু দেখি। কলকাতাটা 1870 সালে কেমন ছিল আমি আপনাদের আত্মচরিত থেকে শুধু লাইন দুটো পড়ে শোনার চেষ্টা করব। উনি বলছেন যে কলকাতায় তখন জলের লাইন চালু হয়েছে, জলের লাইন, এখান থেকে পানীয় জল ভালো লাগে। কোন হিন্দুরা অপবিত্র বলিয়া সেই জল ব্যবহার করেছে, জলের লাইন দিয়ে যে জল আসছে পানীয় জল সেটা তারা ব্যবহার করতে। এবং একটু আমার আসলে সরকার বই থেকে লিখেছিলাম বলে পৃষ্ঠাটা একটু সময় দিন, খুব বেশি সময় এখানে নেব না। সেটা হচ্ছে তার দাদু যখন মারা গেছেন আনন্দলাল, কৃষ্ণনগর কলেজে পড়তেন, তার পড়া ছেড়ে চলে যান, তখন গ্রামে গিয়ে বাড়িতে বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানে তার বাবা হরিশ্চন্দ্র নিমন্ত্রণ করেছেন, কিন্তু গ্রামের একজন লোক শ্রাদ্ধানুষ্ঠানে আসেনি, কারণ তাদের ধারণা হচ্ছে মৌলবীদের সঙ্গে তিনি বসে সুস্বাদু গোমাংস খেতেন। আমি হরিশ্চন্দ্রের কথা বলছি, এটা আত্মচরিত্রে লেখা আছে। শুধু একবার ভাবুন যে একটা মানুষ, আমি বাবার কথা আলাদা করে বলেছি, কিরকম বাবা বুঝতেই পারছি, এবং প্রফুল্লচন্দ্র বাবার এইসব ভাবনা দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল। প্রফুল্লচন্দ্র গোপনে গোপনে পরীক্ষা দিলেন, কারণ কে তাকে পয়সা দেবে। পরীক্ষা দিয়ে তিনি ডিগ্রিটা পেয়ে গেলেন। সে বছর সারা দেশে 2 জন মাত্র পেয়েছে, তিনি আর পার্সি অ্যাটেন্ড করেছিলেন। পরে তিনি জাহাজে তিনি কি করলেন, বিয়ে করতে করতে, তখন তো বিএসসি নাম হয়নি, বিএরই 2টো নাম ছিল, মানে এ বিভাগ এবং বি বিভাগ। এই বিভাগকে বলা হতো যারা মানবিক বিদ্যায় পাশ করে, আর বি বিভাগ হচ্ছে যারা বিজ্ঞানে পাশ করে। পরে বিএসসি নাম অনেক পরে এসেছে, বিএ বিএসসি আলাদা হয়েছে। আর বিকম তো অনেক পরে এসেছে। তবে একটা কথা আপনাদের খুবই ভালো লাগবে, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিকম চালু হয় কিন্তু কৃষ্ণনগর, বহরমপুর কেএন কলেজ, প্রথম বাণিজ্য বিভাগ শুরু হয়। আমার সেই বই আছে। এইবার তিনি কি করলেন, তিনি তো চলে গেলেন কোথায়, এডিনবরাতে চলে গেলেন। এবং মনে রাখবেন তখন এডিনবরা স্কটল্যান্ডের বিশ্ববিদ্যালয়, এডিনবরা কিন্তু অক্সফোর্ড কেমব্রিজের সঙ্গে পাল্লা দিচ্ছে কতগুলো বিষয়, তার মধ্যে রসায়নে কিন্তু অক্সফোর্ড কেমব্রিজ থেকেও এডিনবরা এগিয়ে আছে। কেউ আমরা এডিনবার্গ বলি, এডিনবরা বিশ্ববিদ্যালয়, কারণ সেখানে তখন 2 জন মাস্টারমশাই ছিলেন রসায়নে। একজনের নাম আলেকজান্ডার গ্রাম ব্রাউন এবং আরেকজন হচ্ছেন পিটার টেট, কিংবদন্তি শিক্ষক রসায়ন। আজকে বুঝতেই পারছেন তাদের কথা আলোচনা করার আমাদের সময় অনুমতি দেবে না। এই তাদের লোভে নানান জায়গার ছাত্ররা সেখানে পড়তে আসতেন রসায়ন, এবং রসায়ন এবং চিকিৎসা শাস্ত্র এই 2টো বিষয়ে এডিনবরা ছিল নাম্বার 1, যেখানে এরাসমাস ডারউইন চিকিৎসাবিদ্যা করেছেন, তার ছেলে রবার্ট ডারউইন করেছেন, তার ছেলে চার্লস ডারউইন ভর্তি হয়েছিলেন, ডাক্তারি করেননি,
ছেড়ে দিয়ে চলে এসেছে। কারো কারো পড়া ছেড়ে দিয়ে উপকারী হয়, দেখা যায় কিছু যাই হোক, সেই পরামর্শ বিষয়ে আপনাদের আমি দেবেন। তো তিনি সেখান থেকে যেটা আমরা দেখলাম, মাত্র 2.5 বছরের ভেতরে যেসব ডিগ্রি নেবার নিলেন, নিয়ে ডিএসসি ডিগ্রিটাও করেছেন মাত্র 2.5 বছরের মধ্যে। এবং এত ভালো কাজ করলেন যে তাকে একটা বৃত্তি দেওয়া হলো, যার নাম ভোগ পুরস্কার। এটা নিয়ে যারা প্রফুল্লচন্দ্রকে নিয়ে আলোচনা করেন কেউ বিশেষ বলেন, কিন্তু আমি বলতে চাই, আপনাদের কাছে জোর দিয়েই বলতে চাই, বিষয়টা বললে বুঝবেন কেন জোর দিয়ে বলতে চাই। ভোগ পুরস্কার হচ্ছে 100 পাউন্ড দেওয়া হতো। কি করতে হবে ওই টাকা নিয়ে? ওই টাকা নিয়ে ইউরোপের নানা বিখ্যাত গবেষণাগারে যেতে হবে এবং গিয়ে তোমাকে দেখে নিতে হবে গবেষণাগার কি করে তৈরি করেছে, যাতে দেশে ফিরে গেলে তুমি ল্যাবরেটরি তৈরি করতে গেলে তার অভিজ্ঞতা চাই, যাতে তুমি তৈরি করতে পারো। তো প্রফুল্লচন্দ্র কি করেছেন শুনুন, যেটা বলছি যে কেউ আলোচনা করেন। তিনি মানে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে যে শিল্প নগরীগুলো তৈরি হয়েছে, শেফিল্ড থেকে শুরু করে ম্যানচেস্টার, সেখানে যে রাসায়নিকের কারখানাগুলো আছে সেখানেও তিনি গেছেন। তারপরে মাদাম কুরির কাছে গেছেন। রসায়নে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন, ব্যাংকফ, তিনি খুব বড় সঙ্গীত বিশেষজ্ঞ, তার কাছে গেছেন। এখানে একটা আপনাদের কাছে আকর্ষণীয় ঘটনা বলবো। যখন তিনি ব্যাংকফের কাছে গেছেন, তখন ব্যাংকফকে গিয়ে বলেছেন যে আই হ্যাভ কাম ফ্রম ইন্ডিয়া। তো ব্যাংকক বলেছে, ও আচ্ছা, তুমি কি অঘোরনাথ চট্টোপাধ্যায়ের দেশ থেকে এসেছে? প্রফুল্লচন্দ্র বিশ্বের সঙ্গে বলছেন, আমরাই উচ্চারণ করতে দাঁত ভেঙে যায়, একজন সাহেব দেখছি অবলীলাক্রমে বলছি অঘোরনাথ চট্টোপাধ্যায়। এই অঘোরনাথ চট্টোপাধ্যায় আপনারা নাকি জানেন কে তিনি, কিন্তু তার ছেলে মেয়েকে বললে সবাই জানেন। আশ্চর্য সব ছেলে মেয়েটা। তার 2 মেয়ে, সরোজিনী নাইডু এক মেয়ে, আরেক মেয়ে সুহাসিনী চট্টোপাধ্যায়, যিনি ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম মহিলা সদস্য, ফার্স্ট মেম্বারশিপ কমিউনিস্ট পার্টি, মহিলা। ছেলে 2 ভাই, হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায়ের ছবিতে তার অভিনয় দেখেছেন। আমাদের যে আন্তর্জাতিক সঙ্গীত তিনি বাংলা করেছেন, নজরুল ইসলামও করেছেন, তিনি করেছেন। আরেক ছেলে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি একজন বিশ্বখ্যাত ভাষা বিশেষজ্ঞ। জোসেফ স্টালিনের খুব বন্ধু ছিলেন, কিন্তু তার মৃত্যুটা একটু রহস্য ঘেরা। কিভাবে তার মৃত্যু হয়েছে সেটা সোভিয়েত দেশেই তিনি মারা যান। ফলে একটা পরিবার বুঝতেই পারছে, অঘোরনাথ এডিনবরার প্রথম দেশ, প্রফুল্লচন্দ্র কিন্তু দ্বিতীয় দেশ। এবং প্রফুল্লচন্দ্র বলছেন, যেভাবে বলতে হয় কি বিজ্ঞানের মতো, যে অঘোরনাথ যদি দেশে ফিরে রসায়ন চর্চায় মনোনিবেশ করতেন, তাহলে বোধহয় ভারতের রসায়ন চর্চার ইতিহাস অন্য খাতে প্রবাহিত হতো। মানে তিনি যে জায়গাটা পেয়েছেন সেই জায়গাটা নাও হতে পারত। তাকে তো আমরা প্রতিষ্ঠাতা বলি, রসায়ন বিদ্যার প্রতিষ্ঠাতা বলি। এই অঘোরনাথ দক্ষিণ ভারতের মেয়েদের স্কুলের হেডমাস্টার ছিল, এডিনবরার প্রথম বিএসসি। এখন যদি বিলেত থেকে আসে, যেভাবে ঘাটটা উঁচু করে ধরা, তাকে সব চাকরি করলে বুঝতেই তো পারছে। তারপরে হায়দ্রাবাদের নিজামের সঙ্গে তার দেখা হয় বাইরে, তখন বলল চলে এসো, তখন তিনি চলে এসে স্কুলে গিয়েছে। তারপরে যখন মেয়েদের প্রথম কলেজ হলো, তিনি তার প্রথম প্রিন্সিপাল হয়েছে। ভারতের শিক্ষার ইতিহাস, নারী শিক্ষার ইতিহাস তো বটেই। দক্ষিণ ভারতের নারী শিক্ষার ইতিহাস অঘোরনাথ চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে হয় না। কিন্তু তাকে ইংরেজরা এক সময়, সেটা বিস্তারিত আলোচনা যাব না, রেল লাইন পাতা নিয়ে টাকা দিতে হবে, কোম্পানি কত দেবে, ভারতীয়রা কত দেবে, এই নিয়ে ঝগড়া বাঁধে। অঘোরনাথ বলে ইংরেজদের আরো বেশি টাকা দেওয়া উচিত, তখন তার নামে ভুলিয়ে যাবে এবং তাকে বলা হয় তিনি পালিয়ে যেতে হবে 24 ঘন্টার মধ্যে। তখন তিনি কলকাতায় চলে আসেন এবং কলকাতায় সেই জীবনে তিনি থাকেন।
এই অমরনাথ এডিনবরার প্রথম বিএসসি, প্রফুল্লচন্দ্র দ্বিতীয় বিএসসি। প্রফুল্লচন্দ্র এইসব দেখে দেখে দেশে ফিরলেন। দেশে ফিরে তিনি কি করলেন সেটা আমি বলবো, এবং তার আগে তিনি কি করেছিলেন এটা না বলে আত্মচরিত বলাটা সম্পূর্ণই হবে। দেখুন, 1885 সাল কংগ্রেস তৈরি হয়েছে। এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ছাত্র যারা যেত, আমি এইভাবেই বিষয়টাকে লিখেছি আগে, আমার ঐতিহাসিক বন্ধুরা কেউ অসমর্থন করেননি তাকে, সেজন্য আপনাদের বলছি। তাদেরকে একটা রচনা প্রতিযোগিতায় যোগদান করতে বলা হয়। রচনার বিষয়টা খেয়াল করবে, ইন্ডিয়া বিফোর অ্যান্ড আফটার ইন্ডিয়া। সিপাহী বিদ্রোহের আগের ভারত এবং সিপাহী বিদ্রোহের পরের ভারত, এই হলো রচনার বিষয়। প্রফুল্লচন্দ্র একটা রচনা লিখে জমা দিয়েছে। আমি আপনাদের বলবো এই রচনাকে খুব সহজে করতে পারা যায়, তার রচনাবলিতে আছে। এবং রামমোহন লাইব্রেরি অনেক বছর আগে বের করেছিল। তার ভূমিকা লিখেছিলেন একজন আমাদের স্মরণীয় মানুষ, ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। পরেও আরো বেরিয়েছে অনেক। হ্যাঁ, বলুন তো, অনেক জায়গায় আছে। এইবার আচ্ছা বলুন তো, এরকম রচনার বিষয় কেন? একেবারে পরিকল্পিত বিষয়। কারণ ইংরেজ সরকার চাইছে যে মেধাবী ছেলেগুলো এখানে পড়তে আসছে তারা কোন শাসকটাকে পছন্দ করে, ব্রিটিশ শাসন না মোগল শাসন। ইন্ডিয়া বিফোর এন্ড আফটার নিউ দিল্লির আগে মোগল শাসন, নৈতিনের পরে ব্রিটিশ শাসন। ব্রিটিশ মানে 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 90 বছর ব্রিটিশ সাম্রাজ্য। এই তো 190 বছর আমাদের পরাধীনতার ইতিহাস, 1757 থেকে 1957।